হ্যালো এভরিওয়ান, সুদীপ্তাস ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজ কলকাতা পুলিশের এসআই প্রিলিমিনারি এক্সাম ছিল, সেখানে যে ম্যাথামেটিক্সের প্রবলেমগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো এবং যারা পরবর্তীতে এই এক্সাম দেবে তারাও যাতে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো আগে থেকে, সেই জন্য এই ভিডিওটা করা। তোমরা অঙ্কগুলো দেখো। প্রথম অঙ্কটা সবাই দেখো, লাভ ক্ষতি থেকে দেওয়া হয়েছে। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? আমরা জানি লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে আমরা এখানে ক্রয় মূল্য যদি 100 ধরে নিই, ক্রয় মূল্য আমরা ধরছি 100 টাকা, আর তাহলে বিক্রয় মূল্য কত হবে? প্রথমে দেখো তার 19% লাভ হচ্ছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 119 টাকা। এখন এই যে 119 টাকা বিক্রয় মূল্য, সে কিন্তু ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পরে তার বিক্রয় মূল্যটা হয়েছে 119 টাকা। তাহলে তার সেই দ্রব্যটার ধার্য মূল্য কত ছিল? এখানে দেখো ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পর 119 টাকা বিক্রয় মূল্য হয়েছে, তাহলে ধার্য মূল্যের 85% কিন্তু নেওয়া হয়েছে। তাহলে ধার্য মূল্যটা যদি আমরা এখানে বার করে নিই, তাহলে ধার্য মূল্যের 85% মানে কি? ধার্য মূল্য ইন্টু 85/100, এটা সমান আমাদের 119। তাহলে ধার্য মূল্য সমান কত হবে? 119 গুণ 100/85। আমরা 5 দিয়ে যদি কাটি, 5 কুড়ি 100, 5 17 85, 7 17 119, তাহলে আমরা পাচ্ছি 140 টাকা। তাহলে ধার্য মূল্য কিন্তু 140 টাকা ছিল, যার উপর 15% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হয়েছে 119 টাকা। এখন বলা হচ্ছে যদি কোনো ছাড় না দেওয়া হতো, তার মানে দ্রব্যটা যদি ধার্য মূল্যেই বিক্রি করা হতো, তাহলে তখন বিক্রয় মূল্য কত হতো? 140 টাকা হতো। তাহলে তখন কিন্তু বিক্রয় মূল্য 140 টাকা হতো। তার মানে তখন দেখো ক্রয় মূল্য আমাদের 100 টাকা, তখন বিক্রি করা হচ্ছে দ্রব্যটা 140 টাকায়, তাহলে তখন লাভ হতো কত? লাভ হতো 140 মাইনাস 100 সমান 40 টাকা। 100 টাকায় লাভ হতো 40 টাকা, তার মানে শতকরা লাভ কত? 40 টাকা। তার মানে লাভ হতো সমান লাভ হচ্ছে 40%। দ্বিতীয় অঙ্কটা দেখো সবাই, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? আমরা এখানে সংখ্যা দুটির অনুপাত 3:5 দেওয়া আছে, আমরা সংখ্যা দুটো ধরে নেব যে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x। তাহলে প্রথম সংখ্যার সঙ্গে যদি আমরা 10 যোগ করি, বলা হয়েছে প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে, তাহলে প্রথম সংখ্যার সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে কি পাওয়া যাবে? 3x + 10। আর দ্বিতীয় সংখ্যার সঙ্গেও যদি আমরা 10 যোগ করি তাহলে কি পাওয়া যাবে? 5x + 10। তাদের যে নতুন সংখ্যা দুটো পাওয়া গেল, একটা হচ্ছে 3x + 10 আর একটা হচ্ছে 5x + 10, এদের অনুপাত হচ্ছে 5:7 অনুপাত। তার মানে হচ্ছে আমরা 3x + 10/5x + 10 সমান লিখতে পারবো 5/7। এখানে যদি আমরা সমাধান করি তাহলে আমরা x এর মান পাবো এবং সংখ্যা দুটো আমরা পেয়ে যাবো এবং তার সমষ্টি তখন আমরা নির্ণয় করতে পারবো। এখান থেকে দেখো যদি আমরা সলভ করি তাহলে পাচ্ছি ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে 25x + 50 সমান 21x + 70। তাহলে এখানে পাচ্ছি 25x - 21x সমান 70 - 50, তার মানে হচ্ছে 4x সমান 20 বা x সমান আমরা পাচ্ছি 5। তার মানে সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটো আমরা একটা ধরেছিলাম 3x, তার মানে একটা সংখ্যা হচ্ছে 3x, তার মানে 3 × 5 সমান 15। আর একটা সংখ্যা আমরা ধরেছিলাম 5x, তার মানে 5 × 5 তার মানে হচ্ছে 25। তাহলে সংখ্যা দুটো যোগ করলে কত পাবো? 40।
তাহলে সংখ্যা দুটির সমষ্টি হবে 40। 3 নম্বর অঙ্কটা সবাই দেখো, বলা আছে 9195 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। এখন প্রশ্ন হলো বি কত টাকা পেয়েছিল। এই যে 9195 টাকা ভাগ করা হচ্ছে এ বি সি এর মধ্যে, সেখানে বি কত টাকা পেয়েছিল। আমরা এখানে যদি ধরে নিই, শেষেরটার দিকে তাকাও, যে এ বি সি যা টাকা পেয়েছে তার থেকে যথাক্রমে যদি 45 টাকা, 60 টাকা, 90 টাকা, মানে এ যে টাকা পেয়েছে তার থেকে যদি 45 টাকা নিয়ে নেওয়া হয়, বি যে টাকা পেয়েছে তার থেকে যদি 60 টাকা নিয়ে নেওয়া হয় এবং সি যে টাকা পেয়েছে তার থেকে যদি 90 টাকা কেটে নেওয়া হয়, তাহলে সেই টাকার অনুপাত হচ্ছে 2:3:4। আমরা যদি এই মানে সব কেটে নেওয়ার পরে যে টাকাটা থাকছে সেইগুলো যদি আমরা এই অনুপাতটার দিকে তাকিয়ে যদি ধরে নিই যে এর টাকা থাকছে হচ্ছে 2x টাকা, বি এর হচ্ছে 3x টাকা আর সি এর হচ্ছে 4x টাকা, তাহলে দেখো, তাহলে এর থেকে তো 45 টাকা কেটে নেওয়া হয়েছে, তাহলে এ কত পেয়েছিল 2x প্লাস 45, এটা এ পেয়েছিল। বি কত টাকা পেয়েছিল 3x প্লাস 60, সি কত টাকা পেয়েছিল 4x প্লাস 90। তাহলে এই এ বি সি এদের তিনজনের মোট টাকার সমষ্টি কিন্তু 9195। তাহলে এই তিনটে যদি আমরা এই যে টাকার অঙ্কগুলো এটা যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি 4x 3x আর 2x, 4 আর 3 7 8 9, তাহলে 9x প্লাস 100, এটা যোগ করলে দেখো হচ্ছে 5 9 আছে 15 আছে 19, 195, তাহলে 9x প্লাস 195 এত টাকা হচ্ছে, এইটা সমানই হচ্ছে 9195। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে সমাধান করে যদি ওখানে x এর মান বার করো, তাহলে দেখো 195 কে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হচ্ছে মাইনাস হবে, তাহলে 9000 থাকছে, তাহলে x সমান আমরা পাচ্ছি হচ্ছে 1000। তাহলে বি এর টাকার পরিমাণ কত? বি এর টাকার পরিমাণটা আমাদের বার করতে বলা হয়েছে যে বি কত টাকা পেয়েছিল। বিটা কত টাকা পেয়েছিল না 3x প্লাস 60। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x এর মান যদি পুট করি তাহলে 1000 প্লাস 60, তার মানে আমরা এখানে পাচ্ছি 3060। তাহলে এইটাই হচ্ছে বি, বি তাহলে পেয়েছিল হচ্ছে 3060 টাকা। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে বি পেয়েছিল 3060 টাকা। পরের অঙ্কটি সবাই লক্ষ্য করো, 4 নম্বর অঙ্ক, একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি হলে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত সেমি। একটা আয়তাকার মাঠ, এর পরিসীমা 20 সেমি, পরিসীমা মানে কি জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কত বলা আছে 20 সেমি, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে 10। আবার দেখো ক্ষেত্রফল বলা আছে কত 24 বর্গ সেমি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে 24। এইখান থেকে আমরা কিন্তু যেহেতু সংখ্যা দুটো ছোট রয়েছে আমরা কিন্তু এমনি বুঝতে পারছি যে তার মানে দৈর্ঘ্য যদি আমরা 6 ধরি আর প্রস্থ যদি 4 ধরি, তাহলে দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 6 আর 4 10, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4 6 24। তাহলে আমরা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে স্পষ্টতই বুঝতে পারছি দৈর্ঘ্য হচ্ছে 6 আর প্রস্থ হচ্ছে 4, তার মানে মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য 2 সেমি। অঙ্কটা যদি সংখ্যাগুলো যদি বড় থাকে এবং যদি তোমরা মুখে মুখে এইভাবে না বুঝতে পারো তাহলে তোমরা এইভাবেও বার করে নিতে পারো যে দৈর্ঘ্য
মাইনাস প্রস্থ, এটা আমাদেরকে বার করতে দেওয়া হয়েছে। দৈর্ঘ্য মাইনাস প্রস্থের হোল স্কোয়ার সমান হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ স্কোয়ার মাইনাস 4 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা কি করে পেলাম এটা? আমরা জানি a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো সেখান থেকে আমরা বলতে পারছি দৈর্ঘ্য মাইনাস প্রস্থের হোল স্কোয়ার সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থের স্কোয়ার, যার মান হচ্ছে 10। তাহলে 10 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 24, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 24 দেওয়া আছে, তাহলে এটা পাচ্ছি 100 মাইনাস 96, তার মানে 4। তাহলে অতএব দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য হচ্ছে 2 সেমি। পরের প্রশ্নটি সবাই লক্ষ্য করো, 5 নম্বর প্রশ্ন। একটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে যাতে দুটি সংখ্যা নেই। প্রশ্নবোধক স্থান দুটিতে কি বসালে সংখ্যা শ্রেণীটি পরিপূর্ণ হবে? সংখ্যা শ্রেণীটি কি দেওয়া আছে? 4, 6, 8, 12, 14, 18, 20, 24, 30। তারপরে দুটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যা বসবে সেটা নির্ণয় করতে হবে। আমরা যদি 3 থেকে পরপর মৌলিক সংখ্যাগুলো লিখি, দেখো 3, তার পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 5, তার পরের মৌলিক সংখ্যা হচ্ছে 7, 11, 13, পরপর মৌলিক সংখ্যাগুলো যদি লিখি 17, 19, 23, 29। 3 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে পাবো 4, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 7 এর সঙ্গে 1 যোগ করলে 8, 11 এর সঙ্গে 1 যোগ করলে 12, 13 এর সঙ্গে 1 যোগ করলে 14, 17 এর সঙ্গে 1 যোগ করলে 18, 19 এর সঙ্গে 1 যোগ করলে 20, 23 এর সঙ্গে 1 যোগ করলে 24, 29 এর সঙ্গে 1 যোগ করলে 30। দেখো যে সংখ্যাগুলো আমরা পেলাম সেখানে প্রথমে কি পেয়েছি? 4, 6, 8, 12 পরপর এভাবে পাওয়া গেছে। যেগুলো যে সংখ্যা শ্রেণীটি আমাদের দেওয়া আছে তার পদগুলো পরপর পাওয়া গেছে 4, 6, 8, 12, 40 এইভাবে। তাহলে আমাদের যে শ্রেণীটি দেওয়া রয়েছে 20, 24, 30, তাহলে এর পরের সংখ্যা দুটো আমরা এখানে 29 এর পরের মৌলিক সংখ্যাটা নেব 31, আর তার পরের মৌলিক সংখ্যাটি হচ্ছে 37। তাহলে 31 এর সঙ্গে যদি 1 যোগ করা হয় কি পাবো? 32, আর 37 এর সঙ্গে 1 যোগ করলে 38। তার মানে যে সংখ্যা শ্রেণীটি দেওয়া আছে প্রশ্নবোধক স্থান দুটিতে আমাদের 32 আর তার পরের প্রশ্নবোধক চিহ্নটিতে 38 সংখ্যাটি হবে। তার মানে আমাদের এখানে 32 এবং 38 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরের প্রশ্নটি লক্ষ্য করো, 6 নম্বর প্রশ্ন। 12 পূর্ণ 1 এর 3 প্লাস 10 পূর্ণ 5 এর 6 মাইনাস 7 পূর্ণ 2 এর 3 মাইনাস 1 পূর্ণ 4/7। এখানে এর সরলতম মান নির্ণয় করতে হবে। আমরা এই যে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করেও সরল করতে পারি, কিন্তু এখানে আমরা একটা জিনিস তোমরা দেখো যে এই যে 12 পূর্ণ 1 এর 3 একে কিন্তু আমরা লিখতে পারি 12 যোগ 1 এর 3। 12 পূর্ণ 1 এর 3 কে আমরা 12 যোগ 1 এর 3 লিখতে পারি। 12 পূর্ণ 1 এর 3 মানে কি? 12 পূর্ণ 1 এর 3 মানে হচ্ছে 3, 12, 36, 37/3। আবার 12 যোগ 1 এর 3 যদি করো তাহলে দেখো 3, 3, 12, 36 যোগ 1, 37/3। আসলে 12 যোগ 1 এর 3 মানে হচ্ছে 12 পূর্ণ 1 এর 3। এবার 12 পূর্ণ 1 এর 3 কে আমরা লিখতে পারি 12 যোগ 1 এর 3। একই রকম ভাবে আমরা 10 পূর্ণ 5 এর 6 তাকে আমরা লিখতে পারি 10 যোগ 5/6। এখানে আমরা এটাকে কি লিখতে পারবো? তাহলে 7 যোগ 2/3, আর এটা হচ্ছে 1 যোগ 4 এর 7। তাহলে এখানে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি।
পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমরা আলাদা করি তাহলে দেখো 12 পাচ্ছি। আচ্ছা, প্রথমে ব্র্যাকেট গুলোকে তুলে নিই। তাহলে 12 যোগ 1/3 যোগ 10 যোগ 5/6 মাইনাস 7 মাইনাস 2/3 মাইনাস 1 মাইনাস 4/7। এখানে আমরা যদি পূর্ণ সংখ্যাগুলোকে আগে লিখি তাহলে 12 যোগ 10 মাইনাস 7 মাইনাস 1 পূর্ণ সংখ্যাগুলোকে আগে লিখলাম। এবার দেখো ভগ্নাংশগুলোকে লিখবো। 1/3 যোগ 5/6 মাইনাস 2/3 মাইনাস 4/7 সমান, তাহলে এখানে 12 আর 10 22, 22 থেকে 8 বাদ যাবে, প্লাস এই ভগ্নাংশগুলোকে আমরা সরল করে নেব। প্রথমে আমরা 3, 6, 7 এর লসাগু করব। 3, 6 আর 7 এর লসাগু হচ্ছে 42। তাহলে প্রথমে আমরা পাচ্ছি 3 দিয়ে 42 কে ভাগ করো, 3 14 প্লাস 6 7 তার মানে 5 7 35 মাইনাস আবার 14, 14 দুগুণে 28 মাইনাস 4 6 24। তাহলে এখানে দেখো 14 প্লাস এখানে যদি যোগ করো তাহলে 14 আর 35 যোগ করলে পাওয়া যাচ্ছে 5 আর 4 9, 3 আর 1 4 49। আর এই দুটো যদি যোগ করো মাইনাসের দিকে তাহলে 8 আর 4 12, 2 হাতে 1 52, তার মানে মাইনাসের দিকে বেশি, তাহলে 3। তাহলে এখানে আমরা পাচ্ছি -3/42। কিন্তু দেখো প্রথমে আমি যেভাবে তোমাদেরকে 12 পূর্ণ 1/3 কে লিখেছিলাম 12 যোগ 1/3, এখানে কিন্তু মাইনাস থাকার জন্য কিন্তু ওটা লিখতে পারছো না। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, 14 কে যদি আমরা 13 প্লাস 1 মাইনাস 3/42 লিখি তাহলে দেখো এখানে কিন্তু 14 কে ভেঙে আমরা 13 যোগ 1 লিখেছি। তাহলে এটা 13 প্লাস এখানে যদি আমরা এই অংশটুকুকে যদি তোমরা আলাদা করে নাও তাহলে পাবে হচ্ছে 42 মাইনাস 3। তাহলে এখানে দেখো পাচ্ছ 13 প্লাস 39/42। তাহলে এখানে আমরা এটা পাবো 3 13 39, 3 14 42। তাহলে 13 প্লাস 13/14 তার মানে হচ্ছে 13 পূর্ণ 13/14। 7 নম্বর অঙ্কটিতে আছে এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। তার মানে তারা হচ্ছে একই দিকে যাচ্ছে, একই অভিমুখে গতিশীল। ধরো কোনো এক সময় এ বলেছে কি, কোনো এক সময়ে বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। তার মানে বি এইদিকে ধরো যাচ্ছে, বি ধরো এখানে রয়েছে, এ এখানে রয়েছে, 180 মিটার এগিয়ে আছে বি এর থেকে, কিন্তু এর গতিবেগ বেশি, এর গতিবেগ বেশি 8 মিটার পার সেকেন্ড, আর বি এর গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন পরবর্তী 70 সেকেন্ডে তাহলে আমরা দেখব যে পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটারের হয়। তাহলে 70 সেকেন্ডে বি কত দূর যাবে দেখি। বি 5 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 70 সেকেন্ডে কত যাবে? তাহলে বি পরবর্তী 70 সেকেন্ডের কথা বলা হচ্ছে, পরবর্তী 70 সেকেন্ডে বি যাবে কত? 1 সেকেন্ডে বলো, 1 সেকেন্ডে হচ্ছে 5 মিটার যায়, তাহলে 70 সেকেন্ডে কত যাবে? 5 গুণ 70, তার মানে 350 মিটার। সে তাহলে পরবর্তী 70 সেকেন্ডে 350 মিটার আরো যাবে।
এবার বি 350 মিটার আরো যাবে, প্লাস এর থেকে 180 মিটার কিন্তু এগিয়ে ছিল। তাহলে এবার দেখি পরবর্তী 70 সেকেন্ডে এ কতটা যাবে। এ 1 সেকেন্ডে যায় 8 মিটার, তাহলে 8 ইন্টু 70, 7 8 56, তার মানে 560 মিটার। তাহলে এ দেখো এখান থেকে কিন্তু 560 মিটার কিন্তু সে যাবে। আর বি কতটা যাবে, 350 মিটার যাবে। তাহলে বি এখান থেকে যাবে হচ্ছে 350 মিটার, এইদিকে যাচ্ছে। তাহলে 180 মিটার আগে এর থেকে এগিয়ে ছিল, প্লাস 350, তাহলে 180 যোগ 350, এইটা সমান কত হচ্ছে দেখে নেওয়া যাক। তাহলে 0 8 5 13 3 হাতে 1 3 4 5 530 মিটার। তাহলে দেখো, তাহলে বি 180 মিটার এগিয়ে ছিল, পরবর্তী 70 সেকেন্ডে সে 350 মিটার এগিয়েছে, তাহলে সে মোট গেছে 530 মিটার। কিন্তু এ হচ্ছে কত দূর গেছে, 560 মিটার, তাহলে কিন্তু বি কে ছাড়িয়ে গেছে। তাহলে তখন এ এবং বি এর মধ্যে দূরত্বের পার্থক্য কত হবে, তাদের মধ্যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে, 560 মাইনাস 530 সমান 30 মিটার। তাহলে আমার পরের অঙ্কটা দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123 178 এবং 244 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 178 মাইনাস 123, 244 মাইনাস 178 এবং 244 মাইনাস 123, 178 থেকে 123 বাদ দিলে কত হয়, 55। 244 থেকে 178 বাদ দিলে কত হয়, 8 আর 6 14, মানে 66। আর এক্ষেত্রে আমরা কি পাবো, 3 আর 1 4 2 1 121। এই যে 55 66 এবং 121 এর গসাগু নিতে হবে। নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান গসাগু। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখি, 55 66 ও 121 এর গসাগু। এদের গসাগু কত, 11। তাহলে 11 হচ্ছে বৃহত্তম সংখ্যা, যার দ্বারা 123 178 এবং 244 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এখন তোমাদের মনে হতে পারে যে কেন আমরা হচ্ছে এইভাবে বিয়োগ করে এই সংখ্যাগুলো বার করলাম এবং সেই সংখ্যাগুলোর গসাগুকে কেন আমরা বৃহত্তম সংখ্যা বলছি, যেটা দিয়ে এই প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। আচ্ছা, যদি এটাকে তোমরা একটু অন্যভাবেও ভাবতে পারো, ধরো 123 একে আমরা আমরা বৃহত্তম সংখ্যা ধরে নিলাম যে এক্স, মানে এক্স দিয়ে আমরা প্রত্যেক সংখ্যাকে, সেটাই এক্সই হচ্ছে বৃহত্তম সংখ্যা, এবং এক্স দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এক্স দিয়ে আমরা এটাকে 123 কে ভাগ করছি, ভাগফল ধরো এ পেলাম, তাহলে এ এক্স, আর এই যে একই ভাগশেষ থাকবে সেই ভাগশেষকে আমরা বলছি বি, মানে প্রতি ক্ষেত্রে বি ভাগশেষ থাকবে। তাহলে 178 কেও আমরা এক্স দিয়ে ভাগ করলে দেখা গেল সি পাচ্ছি, বি ভাগশেষ তো সব ক্ষেত্রে একই, বি বলেছি,
তাহলে 244, একেও ধরো আমরা ডি পেলাম, ডিএক্স প্লাস বি। এবার আমরা যদি যে কাজগুলো করেছি দেখো 178 মাইনাস 123, 178 মাইনাস 123 যদি করা হয় তাহলে 178 মাইনাস 123 মানে হচ্ছে সি মাইনাস এ ইন্টু এক্স। তারপরে আমি কি করেছি 244 মাইনাস 178, তাহলে আমরা পাবো ডি মাইনাস সি ইন্টু এক্স। দেখো এক্ষেত্রেও আমরা 144 মাইনাস 123 করে 244 মাইনাস 123 করেছি, সেটা মানে হচ্ছে ডি মাইনাস এ ইন্টু এক্স। এই যে সংখ্যাগুলো পাওয়া গেছে এটা মানে 55 মানে হচ্ছে 5 গুণ 11। এক্ষেত্রে দেখো আমরা পেয়েছি 66 মানে 6 গুণ 11, আর এক্ষেত্রে আমরা পেয়েছি 121 মানে 11 গুণ 11। এই 5, 6, 11 সবগুলোই মৌলিক সংখ্যা। আর দেখো এই যে 11, এই 11 যে সংখ্যাটা পাওয়া গেছে এই প্রতি ক্ষেত্রে মানে এক্স এর মান আমরা কি পাচ্ছি 11 দিয়ে যদি আমরা এই 123, 178 এবং 244 কে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে এইভাবে ভাববো, এইগুলো এই যে 55, 66 এবং 121 এর এদের গসাগু নিলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। পরের অঙ্কটা সবাই দেখো, এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে? প্রথম দিনে সে কত টাকা সঞ্চয় করছে 1 টাকা, দ্বিতীয় দিনে কত টাকা সঞ্চয় করছে 2 টাকা, তৃতীয় দিনে কত টাকা সঞ্চয় করছে 4 টাকা, এইভাবে সঞ্চয় করতে থাকছে। এই যে শ্রেণীটি লক্ষ্য করো, এই শ্রেণীটি হচ্ছে গুণোত্তর শ্রেণী, মানে 1, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 2। এইভাবে আমরা গুণোত্তর শ্রেণী মানে কি শ্রেণীটা কেমন হয়, প্রথমে এ থাকে, তারপরে এ আর স্কয়ার, এ আর কিউব, এইভাবে চলতে থাকে এবং এর n তম পদটি হয় এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এই এর সঙ্গে কম্পেয়ার করো, তাহলে এখানে এর মান হচ্ছে 1, এ আর, তাহলে আর এর মান হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 1, তারপরে দেখো 2 স্কয়ার, এইভাবে যাচ্ছে। তাহলে এর 12তম দিনে কত টাকা সে সঞ্চয় করবে 2 টু দি পাওয়ার কিন্তু 12 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 11। এই টাকাটা সে 12তম দিনে সঞ্চয় করবে। এখানে প্রশ্ন হচ্ছে 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে। তাহলে এইগুলো সব আমাদেরকে কি করতে হবে না, এগুলো সব আমাদেরকে যোগ করতে হবে। আমরা গুণোত্তর শ্রেণীর যোগফলের একটা সূত্র জানি, এর মান হয় a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এখানে তো আমাদের এর মান 1, তার মানে এর যোগফল হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 বাই 2 মাইনাস 1। এখন 2 টু দি পাওয়ার 12 মানে এইটা তোমরা বার করবে, এটা দেখবে 4096 বার হচ্ছে মাইনাস 1, আর নিচে তো 1 পাচ্ছ, তার মানে 4095। এই 4095 হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে 12 দিনে সে মোট 4095 টাকা সঞ্চয় করবে। পরের অঙ্কটা দেখো, একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত থাকবে? পাত্রতে 20 লিটার দুধ আছে, এবার 20 লিটার দুধ থেকে পাত্র থেকে যদি 4 লিটার তুলে নেওয়া হয় তাহলে দুধ কতটুকু থাকবে? 20 লিটার ছিল, সেখান থেকে 4 লিটার তুলে নেওয়া হলো, তাহলে দুধের পরিমাণ হচ্ছে 16 লিটার হচ্ছে, আর জল 4 লিটার। এবার দেখো এই পদ্ধতি আরো একবার মানে এই যে জল মিশ্রিত দুধ, তাহলে এখান থেকে 4 লিটার আবার যদি তুলে নেওয়া হয়, এই যে এই দুধ আর জলের অনুপাতটা কত হচ্ছে? দুধ আর জলের অনুপাত দেখো 4:1। এখন এই 20 এখান থেকে যদি আরো 4 লিটার তুলে নেওয়া হয় তাহলে দুধ কতটুকু বার হবে? 4 লিটারের মধ্যে
তখন যে জল মিশ্রিত দুধটা তোলা হবে, সেই যে 4 লিটার তোলা হচ্ছে, সেখানে কিন্তু 4 লিটারই দুধ থাকবে না, তার মধ্যে কিছু জলও উঠে আসবে। তাহলে সেই 4 লিটারের মধ্যে দুধ থাকবে কত, 4 গুণিত 4/5, তার মানে 4 4 16/5। তাহলে প্রথমে 20 ছিল, তারপরে 4 লিটার তুলে নেওয়ার ফলে দুধ 16 লিটার হয়েছিল। সেখান থেকে পরের বার যখন 4 লিটার তোলা হবে, তখন কিন্তু 16/5 লিটার দুধ উঠবে। তার মানে হচ্ছে 3 5 15, 3.2 লিটার কিন্তু দুধ উঠে আসবে। তাহলে তখন দুধের পরিমাণ কত থাকবে, 16 মাইনাস 3.2, মানে 12.8 লিটার। তাহলে প্রথমে দুধের পরিমাণ ছিল 20 লিটার, সেখান থেকে 4 লিটার তুলে নেওয়া হলো, তুলে নিয়ে তার পরিবর্তে জল মেশানো হলো, তাহলে তখন পরিমাণ হলো 16, দুধের পরিমাণ 16, তার মধ্যে জল থাকছে। সেই জল মিশ্রিত দুধ থেকে যখন আমরা 4 লিটার আবার তুলে নিচ্ছি, সেখানে দুধ কতটুকু উঠছে, 3.2 লিটার। 3.2 লিটার দুধ বাদ দিয়ে দাও, তাহলে 16 মাইনাস 3.2 মানে 12.8 লিটার দুধ তখন থাকবে। পরের অঙ্কটি দেখো, 11 নম্বর, 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা। আমরা প্রথমে দেখব যে 3 বছরে 1000 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হয়। আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটি তোমরা সবাই জানো, যে সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ, মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি, P × 1 প্লাস R/100 এর হোল টু দি পাওয়ার n। এখানে P হচ্ছে আসল, যার মান এখানে দেওয়া আছে 1000, 1 প্লাস R মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, এখানে 10%, 10/100, আর n মানে হচ্ছে কত বছরের জন্য আমরা সমূল চক্রবৃদ্ধি বার করছি তার মান, এখানে টাইমটা। তাহলে এখানে হচ্ছে 3 বছরের জন্য বলা হয়েছে। তাহলে এখানে দেখো আমরা 1000, তাহলে পাচ্ছি 11/10 গুণ 11/10 গুণ 11/10। শূন্যগুলো যদি আমরা কেটে দিই, তাহলে 11 11 121, তাকে 11 দিয়ে গুণ করলে আমরা পাবো 1331 টাকা। আমাদের আসল হচ্ছে 1000, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো 331 টাকা। আর সরল সুদ কত হবে, সরল সুদের সূত্র তোমরা সবাই জানো, I সমান PR/T/100। এখানে P মানে হচ্ছে 1000, R মানে 10, রেট অফ ইন্টারেস্ট একই রয়েছে, টাইমটা হচ্ছে 3/100, তাহলে আমরা পাচ্ছি 300 টাকা। তাহলে সুদের পার্থক্য কত হচ্ছে, 331 মাইনাস 300 মানে 31 টাকা। পরের অঙ্কটা সবাই দেখো, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়। তাহলে কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে, তাহলে ক্রয় মূল্যে বিক্রি করে তো আর লাভ হবে না, তাহলে তাকে কাপড়ে কম দিতে হবে। এখন আমরা যদি ধরে নিই যে 100 সেন্টিমিটার কাপড়ের দাম হচ্ছে 100 টাকা, বা 125 সেন্টিমিটারের দাম হচ্ছে 125 টাকা, তাহলে তার 125 সেন্টিমিটার সে কিনেছে 125 টাকায়। তাহলে তাকে যদি লাভ করতে হয় 25% লাভ, মানে হচ্ছে 100 টাকার জিনিস তাকে 125 টাকায় বিক্রি করতে হবে। তার মানে 125 সেন্টিমিটার কাপড়ের পরিবর্তে তাকে 100 সেন্টিমিটার কাপড় কিন্তু দিতে হবে, তবে সে 25% লাভ করতে পারবে। তাহলে 1 সেন্টিমিটারের পরিবর্তে তাকে দিতে হবে কত, 100/125 সেন্টিমিটার।
তাহলে 100 সেন্টিমিটারের পরিবর্তে তাকে দিতে হবে 100 গুণ 100 বাই 125। আমরা খুব সহজে এটাকে ঐকিক নিয়মে বার করে নিতে পারবো। তাহলে আমরা যদি 25 দিয়ে কাটি, 5 25 125, 4 25 100, 5 20 100, তার মানে হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার তার মানে হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার কাপড়ের পরিবর্তে তাকে 80 সেন্টিমিটার কাপড় দিতে হবে, তবে